एक्सो एरिथ्रोसाइटिक साइटोगनी एक्सो एरिथ्रोसाइटिक साइटोगनी ম্যালেরিয়া পরজীবীকে প্রধানত দুটি অংশে বিভক্ত করা যায়, এক অযৌন চক্র, দুই যৌন চক্র। অযৌন চক্রটি সংঘটিত হয় মানুষের দেহে। মানুষের দেহে সংঘটিত অযৌন চক্রকে সাইজোগনি বলে। মশকের দেহে সংঘটিত যৌন চক্রটি দুটি অংশে বিভক্ত, এক গ্যামেটোগনি, দুই স্পোরোগনি। মানুষের দেহে অযৌন চক্রটি দুটি অবস্থান নেয়, এক হলো যকৃৎ কোষে, দুই হলো লোহিত রক্তকণিকায়। যকৃৎ কোষে যে সাইজোগনি অর্থাৎ অযৌন চক্রটি সংঘটিত হয় তাকে হেপাটিক সাইজোগনি বলে, এবং লোহিত রক্তকণিকায় যে সাইজোগনি বা অযৌন চক্রটি সংঘটিত হয় তাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি বলে। হেপাটিক সাইজোগনিকে আরো দুটি পর্যায়ে বিভক্ত করা যায়, এক প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আমি এদের বিভিন্ন ধাপগুলি নিয়ে আলোচনা করছি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। অ্যানোফিলিস মশকির লালাগ্রন্থিতে প্লাজমোডিয়াম তথা ম্যালেরিয়া পরজীবীর জীবাণু স্পোরোজয়ের পরিণত অবস্থায় সঞ্চিত থাকে। ওই অবস্থায় মশকি মানবদেহে আক্রমণ করলে মানুষের রক্তবাহিকার মাধ্যমে স্পোরোজয়টি রক্তস্রোতের হেমোটেক্সিসের প্রভাবে যকৃৎ কোষে চলে যায় এবং সেখানে আশ্রয় গ্রহণ করে। স্পোরোজয়েটের বর্ণনা আমি দিচ্ছি। স্পোরোজয়েটটি সূক্ষ্ম, অতি ক্ষুদ্র, 10 থেকে 14 মাইক্রোমিটার লম্বা। স্পোরোজয়েট 10 থেকে 14 মাইক্রোমিটার লম্বা এবং 0.05 থেকে 1 মাইক্রোমিটার প্রস্থ, এবং সেটি মাকু আকৃতির দেখতে। তার দেহটি স্থিতিস্থাপক এবং দুই প্রান্ত সরু হয়ে থাকে। এই স্পোরোজয়েটটা যখন যকৃৎ কোষে প্রবেশ করে সেখানে খাদ্যদ্রব্য গ্রহণ করার পর সে গোলাকার রূপ ধারণ করে, তখন তার নাম হয়ে যায় ক্রিপ্টোজয়েট। আমি ধরে নিলাম এটি একটি যকৃৎ কোষ। যকৃৎ কোষে এই মাকু আকৃতির এই ধরনের স্পোরোজয়েটটি প্রবেশ করে। স্পোরোজয়েটটি প্রবেশ করার পর এই জীবাণুটি তখন আর মাকু আকৃতির থাকে না, সেটি গোলাকার রূপ ধারণ করে থাকে। তখন তার নাম হয়ে যায় ক্রিপ্টোজয়েট। এই ক্রিপ্টোজয়েটটা তখন একটা নির্দিষ্ট সময় পর দেখা যায় যে সেটা বহু প্রজননের মাধ্যমে অনেকগুলো নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি করে এবং কোষের সংখ্যা প্রায় 1000 থেকে 1200-র মতো হয়ে যায়। নিউক্লিয়াসটি তখন প্রায় অস্পষ্ট এবং ভাঙনের মতো অবস্থায় থাকে।
পর্যায়কে তখন সাইজন, বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাকে বলা হয় সাইজন। সাইজনের পর্যায় থেকে এই কোষগুলো সাইটোপ্লাজম দ্বারা, এই কোষগুলো প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয় এবং কিছু সাইটোপ্লাজমে আবৃত হয়। তখন কোষগুলোর আকার একটু বড় হয়। এই পর্যায়কে তখন বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েডগুলোর পূর্ণতা প্রাপ্তি হওয়ার পর যখন তারা পরিপূর্ণতা পায় তখন এই হেপাটোসাইট ভেঙে যায়। হেপাটোসাইটের ভাঙ্গনের ফলশ্রুতিতে দেখা যায় যে সেখান থেকে কোষগুলো বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে। এবং তারা যকৃতের সাইনোসয়েডে এসে আশ্রয় গ্রহণ করে থাকে। সেখান থেকে তারা আবার নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে থাকে। এই যে লাইসিস অফ হেপাটোসাইট, এ পর্যন্ত স্পোরোজয়েড থেকে শুরু করে লাইসিস অফ হেপাটোসাইট পর্যন্ত পর্যায়কালকে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি বলা হয়। স্পোরোজয়েড ছিল, স্পোরোজয়েড নতুন যকৃৎ কোষকে আক্রমণ করেছিল। সেখানে খাবার দাবার খাদ্যদ্রব্য গ্রহণ করে তারা স্ফীত এবং গোলাকার রূপ ধারণ করেছে। তখন তার নাম হয়েছে ক্রিপ্টোজয়েড। এই ক্রিপ্টোজয়েডটা তার বারবার নিউক্লিয় বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করে প্রায় 1000 থেকে 1200-র মতো নিউক্লিয় পদার্থে পরিণত হয়েছে। এই নিউক্লিয়াসগুলো তারা প্লাজমা মেমব্রেন এবং সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে তাদের নাম ধারণ করেছে ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজগুলো যখন পরিপূর্ণতা লাভ করেছে তখন তারা কোষের লাইসিস ঘটিয়ে, কোষের বিকরণ ঘটিয়ে, অর্থাৎ তার হেপাটোসাইটকে ভেঙে কোষ থেকে তারা বেরিয়ে এসে তারা যকৃতের সাইনোসয়েডে আশ্রয় নিয়েছে। এবং এই সকল এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো পরবর্তীতে নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে এবং নতুন যকৃৎ কোষকে আক্রমণ করার মধ্য দিয়ে তারা এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনির সূচনা করছে। এখানে আবার সেই মেটাক্রিপ্টোমেরোজয়েড কোষটি আর নতুন করে আবার সাইজনে পরিণত হচ্ছে। সাইজন থেকে তারা আবার তাদের কোষের মধ্যে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেনে আবৃত হয়ে এই কোষগুলো পূর্ণতা প্রাপ্ত লাভ করছে। এখানে সাধারণত দুই ধরনের কোষ দেখতে পাওয়া যায়। এই কোষটির নাম তখন মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই কোষগুলোতে দুই ধরনের কোষ দেখতে পাওয়া যায়। এক হলো তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে যে সকল কোষগুলো ছোট কিন্তু তারা নিউক্লিয়াসটা বড়, এই কোষগুলোকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। আর যেই কোষটা বড় কিন্তু তার নিউক্লিয়াসটা ছোট তাকে বলা হয়ে থাকে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড।
এবং তারা পরবর্তীতে আবার নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে থাকে। এইভাবে তারা একশো এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করে থাকে। একটি এখানে উল্লেখ্য যে শুধুমাত্র প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি শুধুমাত্র একবারই সম্পন্ন হয়, কিন্তু তারপর থেকে যত ম্যারোজয়েড সৃষ্টি হয় এবং পরবর্তী নতুন নতুন যত যকৃৎ কোষ তারা আক্রমণ করতে থাকে, বারবার যত পুনরাবৃত্তি ঘটাক না কেন সবসময় তারা একশো এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করে থাকে। এইভাবে তারা হেপাটিক সাইটোগনি গুলো সম্পন্ন করে থাকে। এই ম্যারোজয়েড গুলো এই সময়টা প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি চক্রটি সম্পন্ন করতে প্রায় 4 দিন মতো সময় লাগে, কিন্তু সম্পূর্ণ হেপাটিক সাইটোগনিটি সবাই প্রি এরিথ্রোসাইটিক এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি চক্রটি সম্পন্ন করতে প্রায় 7 দিন সময় লাগে। এইবার এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি থেকে প্রাপ্ত মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো তারা নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনির পুনরাবৃত্তি ঘটায়। কিন্তু ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো নতুন কোনো যকৃৎ কোষকে আক্রমণ না করে তারা রক্তবাহিকায় চলে যায় এবং তারা নতুন নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে থাকে। এবং এখানে দেখা যাচ্ছে যে যখন এই ম্যারোজয়েড গুলো নতুন কোনো লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, তখন তাকে দেখা যায় সেখানে তার মধ্যে একটি ছোট গহ্বর থাকে আর একটি নিউক্লিয়াস থাকে। এই অবস্থাকে বলা হয় ট্রফোজয়েড। এই অবস্থাকে বলা হয় ট্রফোজয়েড। এই ট্রফোজয়েডটা খুব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী পর্যায়ে দেখা যায় এই জীবাণুটি আস্তে আস্তে তাদের এই ট্রফোজয়েড অবস্থায় দেখা যায় নিউক্লিয়াসটি প্রান্তের দিকে সরে যায় এবং সাইটোপ্লাজমটি প্রান্তের দিকে সরে যায়। গহ্বরটি আস্তে আস্তে একটু বড় হতে থাকে। তখন এই পর্যায়ে তাকে দেখতে একটি আংটি বসানো রিংয়ের বা পাথর বসানো আংটির মতো দেখা যায়। তখন এই পর্যায়কে আমরা বলি সিগনেট রিং। তখন আমরা তাকে বলি সিগনেট রিং। সিগনেট রিং। এই সিগনেট রিং এর পর্যায় থেকে প্রায় 8 ঘন্টা সময় লাগে। এই জীবাণুটি আস্তে আস্তে দেখা যায় তার গহ্বরটি বিলীন হয়ে যেতে থাকে এবং নিউক্লিয়াসটি গোলাকার রূপ ধারণ করে একটি অ্যামিবার মতো আকার ধারণ করে। তখন এই পর্যায়টাকে বলা হয় অ্যামিবয়েড ট্রফোজয়েড। এবং এই পর্যায়ে সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু দানাদার পদার্থ দেখতে পাওয়া যায়। এই দানাদার পদার্থকে বলা হয় সাপনাটস দানা। এই সাপনাটস দানাগুলোকে দেখে পরীক্ষাগারে যখন ম্যালেরিয়া জীবাণু শনাক্ত করা হয়, তখন এই সব সাপনাটস দানার উপস্থিতির মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুকে নিশ্চিত করে থাকে। অ্যামিবয়েড ট্রফোজয়েড পর থেকে দেখা যায় এখানে তার কোষটা আস্তে আস্তে তার ঘনপথগুলো বিলীন হয়ে যেতে থাকে এবং জীবাণুটা গোলাকার রূপ ধারণ করে। ফলশ্রুতিতে দেখা যায় সেখানে তার কোষটি বারবার বিভাজনের মাধ্যমে 12 থেকে 24টি নিউক্লিয়াস পরিণত হয়ে যায় এবং এই দশাকে বলা হয় সাইজন। যখন এই সাইজন তৈরি হয় তখন তার মাঝখানে দেখা যায় যে জীবাণুটি হিমোগ্লোবিনকে ভেঙে ফেলে এবং সেখানে হিমোগ্লোবিনের দুটি অংশে পরিণত হয়। এক হলো গ্লোবিউলিন, 2 নম্বর তৈরি হয়ে থাকে হেমাটিন। এই গ্লোবিউলিনকে জীবাণু খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে আর হেমাটিনটা এখান থেকে উৎপন্ন বর্জ্য পদার্থের সাথে মিশ্রিত হয়ে পিঙ্গল বর্ণের এক প্রকার দানাদার বর্জ্য পদার্থে পরিণত করে থাকে। এই বর্জ্য পদার্থের নাম হলো হিমোজয়েন নামক এক প্রকার বর্জ্য পদার্থ মিশ্রিত হয়ে থাকে। হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ সৃষ্টি হয় আর এখানে সাইজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এই সাইজনের পরিস্থিতিতে এই নিউক্লিয়াসগুলো এবং সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে তারা গোলাপের পাপড়ির মতো 12 থেকে 18টি ম্যারোজয়েটে পরিণত হয়ে যায়। এই 18টি
সর্বশেষ পর্যায়ে তার ভাঙন ঘটে, তার লাইসিস ঘটিয়ে, তার বিগলন ঘটিয়ে সেখান থেকে এই মেরুযুক্তগুলো বের হয়ে আসে। এখানেও দুই ধরনের কোষ আমরা দেখতে পাই, ছোট এবং বড়। এই বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কোষগুলোকে বলা হয় ম্যাক্রোগ্যামেটোসাইট, আর ছোট নিউক্লিয়াস যুক্ত বড় কোষগুলোকে বলা হয় মাইক্রোগ্যামেটোসাইট। এখানে যে কিছু কিছু গ্যামেটোসাইট আছে তারা পুনরায় সেই নতুন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে থাকে, কিন্তু কিছু কিছু কোষ আছে তারা কিছু কিছু গ্যামেটোসাইট আছে তারা নতুন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে না, তারা মানুষের প্রান্তিক রক্তবাহিকায় অবস্থান করে থাকে। নতুন কোনো মশায় আক্রমণ করলে সেখান থেকে তারা মশকির দেহে চলে যাবে। এই অবস্থায় এই গ্যামেটোসাইটগুলো শুধুমাত্র 7 থেকে 10 দিন বেঁচে থাকতে পারে, নতুবা মশকির যদি দেখা না পায় তখন এই গ্যামেটোসাইটগুলো মৃত্যু মুখে পতিত হয়। আর যদি আজকে এই পর্যন্ত এই পর্যায়ে যেটা বললাম সেটা ছিল এরিথ্রোসাইটিস সাইজোগনি। এটি ছিল এরিথ্রোসাইটিস সাইজোগনির বিভিন্ন ধাপ।